প্রয়োগ নেই, ওইটুকু জায়গাতেই জই প্রত্যয় করা হয়েছে। ফলে জই প্রত্যয় একটা লিমিটেড জায়গা, ফলে কোনো সমস্যা হওয়ার কথা নাই, শুধু গর্গাদিগণ পড়লেই আমার জই প্রত্যয় শেষ। আচ্ছা, ঠই প্রত্যয়ের নিয়ম কি দেখো, তৃতীয়ান্ত শব্দের দ্বারা নিবৃত্ত অর্থে, কালবাচক শব্দে তত্রভব অর্থে, শ্রাদ্ধ বোঝালে কালবাচক শব্দে, কোনো কালে বিদিত অর্থে, তত্র সাধু এই অর্থে ঠং প্রত্যয় হতে পারে। এবং আদিস্বরের বৃদ্ধি ঘটবে, সেই একই নিয়ম আদিস্বরের বৃদ্ধির। এবং ঠই প্রত্যয়ের কি অবশিষ্ট থাকে, ইক অবশিষ্ট বা ইক অবশিষ্ট থাকে। এইবার প্রশ্ন হতে পারে, ঠই প্রত্যয় এবং ঠক প্রত্যয় দুটোতেই তো ইক অবশিষ্ট থাকে, তাহলে বুঝবো কি করে যে কোনটাতে ঠই হয়েছে আর কোনটাতে ইক হয়েছে, মানে কোনটাতে ঠই হয়েছে আর কোনটাতে ঠক হয়েছে। দুটোতেই কিন্তু ইক ইক অবশিষ্ট থাকে, ইক ইক থাকে, আলাদা কিছু নেই, কিন্তু চেনার আলাদা কোনো উপায় নেই। একটাই উপায়, ব্যাস বাক্য দেখে চিনতে হবে, ব্যাস বাক্য বা অর্থ দেখে চিনতে হবে, অর্থ বুঝে চিনতে হবে। ব্যাস বাক্য কি থাকবে, ঠক প্রত্যয় যদি হয় তাহলে অপত্য অর্থে ব্যাস বাক্যটি প্রযোজ্য হবে। তাহলে ঠই প্রত্যয় হলে অপত্য অর্থে হবে, সেখানে অপত্যং পুমান থাকবে, কিন্তু ঠং প্রত্যয়ে কোথাও অপত্যং পুমান থাকবে না। এইটাই হচ্ছে সব থেকে বড় পার্থক্য। তাহলে ঠই আর ঠং এই দুটির কনফিউশন দূর করার একটাই উপায়, যে কোথায় অপত্য আছে আর কোথায় নেই। কারোর মাইক কি অন আছে? কোন একটা আওয়াজ হচ্ছে, কারোর মাইক যদি অন থাকে বন্ধ করবে তো। না তো, কারোর মাইক অন নেই তো। হ্যাঁ, বন্ধ হয়েছে। ওকে ওকে। তাহলে ঠই প্রত্যয় এবং ঠক প্রত্যয় দুটোতেই কিন্তু ইক ইক থাকে, দুটোর শেষে ইক একটা থাকবে, কিন্তু পার্থক্য কোথায় দেখতে হবে, যে তার অর্থটা অপত্য বোঝাচ্ছে, ছেলে মেয়ে বোঝাচ্ছে, না কোনো কিছুর ভাব, কোনো কিছু জন্মেছে, কোনো কিছু উৎপন্ন হয়েছে, কোনো কিছু আবির্ভাব ঘটেছে, কোনো কিছুতে সাধু, এরকম বোঝাচ্ছে না তো। এই রকম বোঝালে কিন্তু ঠং প্রত্যয় হবে। এই হচ্ছে বেসিক পার্থক্য। আর বাকি আদি বৃদ্ধি অন্তঃস্বরের লোপে তো স্বাভাবিক নিয়ম, সব জায়গাতেই আছে, ফলে নতুন কিছু না। তাহলে পদের গঠন আমাদের একটু দেখতে হয়, দেখা যাক। এই চারটা সবসময় থাকবে, চারটা যেন ভুললে হবে না। কি বলা হচ্ছে, কালবাচক শব্দে ভব অর্থে ঠই প্রত্যয় হয়। কালবাচক শব্দ থাকতে হবে, কোনো একটা মাস, দিন, বৎসর, সপ্তাহ, এরকম একটি কালবাচক শব্দ থাকবে প্রথমে। এবং সেই কালে কোনো কিছু ভব, ভব মানে উৎপন্ন হয়েছে, ভবটা সংস্কৃত শব্দ, এখানে ভব লেখা হয়েছে, এটা কোটেশনে লিখলে ভালো হতো। ভব মানে উৎপন্ন হয়েছে, তৈরি হয়েছে। তাহলে কোনো একটা মাসে কিছু হয়েছে, যদি বলা হয় যে এই কাজটা এই মাসে হবে, তাহলে কোন মাসের কাজ, এই মাসের কাজ। তাহলে মাসে ভবম এইরকম যদি দেওয়া হয়, তাহলে কি হবে, কোনো একটা কালবাচক শব্দ রয়েছে এবং উৎপন্ন হওয়া বোঝাচ্ছে, তাহলে আমরা ঠং প্রত্যয় করতে পারি। নিলাম, ভালো কথা। মাস শব্দ নিয়েছি, দেখো এটা সপ্তম অন্ত পদ, কিন্তু অপত্য হলে ষষ্ঠন্ত হতো, কিন্তু অপত্য না হলে দ্বিতীয়ান্ত, তৃতীয়ান্ত, চতুর্থান্ত, পঞ্চমান্ত, ষষ্ঠন্তও হতে পারে, সপ্তমান্তও কিন্তু হতে পারে। তাহলে মাসে ভবম কখন হচ্ছে, অধিকরণ হিসাবে সপ্তমান্ত হতেই পারে। আমি মাস শব্দটি নিলাম এবং ভব উৎপন্ন হয়েছে, তাই ঠং প্রত্যয় আমি নিয়েছি। আচ্ছা, মাস শব্দর আদি বৃদ্ধি ঘটলে মাসের আকার আকারই থাকে, কোনো ঝামেলা নেই। আচ্ছা, এবং ঠই এর জায়গায় কি আসবে, ইক আসবে। একই রকমভাবে ঠকের জায়গাও যেমন ইকো আসে, এখানেও ইকো এলো। তাহলে মাস ও যুক্ত ইকো, এই শেষ স্বর আমাকে কি করতে হবে, লোপ করতে হবে, তার সঙ্গে ইকো যুক্ত করতে হবে, হলো মাসিকম। হ্যাঁ, এবার কম ময় হসন্ত করলাম কেন, হ্যাঁ ক ময় হসন্ত করলাম কিসের জন্য, দেখো ভবম, ভবম শব্দটি ক্লিবলিঙ্গ ছিল, তাই আমি ক্লিবসু করেছিলাম। এই দেখো ক্লিবসু। আর এখানে যদি ভবাহ বিসর্গ থাকতো, মাসে ভবাহ, মাসে হয়েছে এমন পুংলিঙ্গবাচক শব্দ, তখন মাসি কহ দিতে হতো, এখানে কিন্তু বিসর্গ দিতে হতো। আচ্ছা, নেক্সট আরও কিছু উদাহরণ দেখো। কালে ভবাহ, কালে উৎপন্ন হয়েছে, তাহলে আমরা কি লিখব, কাল শব্দের সঙ্গে ইক জুড়ে দিয়ে কালিকা, ইকটা এলো ঠং থেকে, কাল যুক্ত ঠং প্রত্যয় পংশু। বর্ষে ভব হয়ে যাবে, বর্ষটা আকার হবে আর শেষে ইক হবে, বার্ষিক।
অহ্নি ভব, মূল শব্দ অহন শব্দ, কিন্তু থাকে অন্ন থাকে, এই অন্নটাকে ধরেই তোমাকে চলতে হবে। অন্নটা হয়ে যায় আহ্ন, তার সঙ্গে ইক যুক্ত করো আহ্নিক। মুহূর্তে ভব, মৌহূর্তিক, মৌহূর্তিক, ইক রয়েছে লাস্টে, আর আদি স্বরের রস্যু দীর্ঘর বৃদ্ধি হয়ে ঔকার হয়েছে। নেক্সট আরও কিছু দেখবো আমরা। কালবাচক শব্দ, আগেও দেখো কালবাচক শব্দ ছিল, এখানেও কালবাচক শব্দ, কিন্তু আগে কালবাচক শব্দে কি বলেছিল, কোনো কিছু উৎপন্ন হবে। এবার বলছে সেই কালবাচক শব্দে কোনো কিছু নিবৃত্ত হবে বলা হচ্ছে তৃতীয়ান্ত শব্দে, এবং সেই কালবাচক শব্দটা অবশ্যই তৃতীয়ান্ত হতে হবে। আগেরটা সপ্তমান্ত ছিল, এটা তৃতীয়ান্ত, এবং তার দ্বারা নিবৃত্ত বোঝাতে হবে। আগেরটা মাসে উৎপন্ন হয়েছিল, তাই অধিকরণে সপ্তমী হয়েছিল। এবার বলা হচ্ছে মাসের দ্বারা নিবৃত্ত, অপবর্গে তৃতীয়া রয়েছে কালবাচক শব্দে, যেই মাসের মধ্যে কাজটা শেষ করতে হবে, মাসের বেশি গেলে হবে না, এই মাসের মধ্যে তোমাকে প্রজেক্ট শেষ করতে হবে। তাহলে এটা যদি এইরকম নিবৃত্ত শব্দের প্রয়োগ থাকে এবং আগে তৃতীয়ান্ত কালবাচক শব্দ থাকে, তাহলে ঠই প্রত্যয়ের প্রয়োগ হবে। তাহলে মাসেন নিবৃত্তিয়াম, তাহলে মাস শব্দ ঠই প্রত্যয়, ক্লিবসু, ক্লিবসু কেন করলাম, নিবৃত্তাম দিয়েছে তাই। এখানে কিন্তু আর প্রমাণ টুমান কিছু থাকবে না, কারণ তো তোমাকে সন্তান চাইনি, এখানে এখানে সন্তান অর্থে প্রযোজ্য হয়নি, এখানে অন্য অর্থে, হ্যাঁ, অপত্য ভিন্ন অর্থে প্রযোজ্য হয়েছে। তাহলে মাস যুক্ত ঠই, মাসের জায়গায় ইক এলো, একই রকমভাবে দেখো মাসিকম শব্দটি নিষ্পন্ন হয়েছে। আগেরটাও মাসিকম, এটাও মাসিকম। তাহলে মাস শব্দের সঙ্গে ঠং যুক্ত করলে মাসিক হবে, কিন্তু অর্থটা দুবার দুরকম হবে। ব্যাস বাক্য দুটো দুরকম হবে, দুটো ব্যাস বাক্য দিলে একটাই উত্তর হবে, উত্তর আলাদা আলাদা কিছু হবে না, উত্তর একই হবে, এতে কোনো সমস্যা নেই। আরও কিছু উদাহরণ দেখো, সংবৎসরে নিবৃত্তাম, আচ্ছা সংবৎসরে হবে না, এটা সংবৎসরেনও হবে, হ্যাঁ, এক বছরের মধ্যে নিবৃত্ত, এটা তৃতীয়ার এক বচন দিয়ে করতে, সংবৎসরেনও নিবৃত্তাম, এক বছরের দ্বারা নিবৃত্ত, সময়ের মধ্যে নিবৃত্ত করতে হবে। তখন কি হবে, সম অকার অনুস্বার ছিল, এটা আকার অনুস্বার হবে, আদি বৃদ্ধি। সাং বৎসর, আর শেষে ইক জুড়ে দাও, সাং বৎসরিক, আর নিবৃত্তামে ক্লিবলিঙ্গ, এখানেও ক্লিবলিঙ্গ, সাং বৎসরিকম, বাৎসরিকম নয়, সাং বৎসরিকম। নেক্সট আরেকটি নিয়ম রয়েছে, তসমাৎ আগত, কোনো কিছু থেকে এসেছে এবং সেটা রিকারান্ত শব্দ, তাহলেও কিন্তু আমরা ঠই প্রত্যয় করতে পারি, এবং যার থেকে এসেছে সেই লোকটার সঙ্গে যেটা এসেছে তার বিদ্যাগত বা জনিগত সম্বন্ধ থাকবে। যেমন তুমি বললে যে এই জমি আমি পৈতৃক সম্পত্তি আমার, এটা আমি কাউকে দেবো না, এটা আমার পৈতৃক সম্পত্তি। তাহলে পৈতৃক কথাটা কোথার থেকে এলো, জমিটা কোথার থেকে এসেছে, পিতার কাছ থেকে এসেছে, তার মানে কারোর না কারোর কাছ থেকে এসেছে। তাহলে যার কাছ থেকে এসেছে সে তোমার বিদ্যাগত বংশ নাকি জনিগত বংশ, ফাদার যদি হয় তাহলে জন্মগত সূত্রে সম্বন্ধ রয়েছে, আর যদি কোনো মনি ঋষির কাছ থেকে, তুমি বলতে পারো যে আমি এই বিদ্যা আমার গুরুর কাছ থেকে পেয়েছি, তখন বিদ্যাগত সম্বন্ধ বোঝাবে। এই রকম যদি বোঝানো হয় যে গুরুর থেকে আগত, পিতার থেকে আগত, মায়ের থেকে আগত, ভাইয়ের থেকে আগত, এই রকম যদি কিছু বোঝায় তাহলেও কিন্তু ঠই প্রত্যয় হতে পারে। পিতুঃ আগতম, কিন্তু এখানে একটা বিশেষ নিয়ম রয়েছে যে রিকারান্ত শব্দ যদি ঠই প্রত্যয়ে দেখো তাহলে আর ইক হবে না, শুধু ক থাকবে। একমাত্র রিকারান্ত শব্দের ক্ষেত্রেই এই নিয়মটি প্রযোজ্য, অন্য কোথাও নয়। রিকারান্ত শব্দেই কিন্তু হবে, অন্য কোথাও নয় বলা ভুল, আরেকটি জায়গা আছে যেটা আমরা অন প্রত্যয় পড়ার সময় বলেছিলাম, অস ভাগান্ত উস ভাগান্ত শব্দের ক্ষেত্রেও কিন্তু ক থাকে, সেখানে আর ইক থাকে না। যেমন হ্যাঁ ধানুষ্ক, হ্যাঁ ধনুষ থেকে ধানুষ্ক, এরকম শব্দগুলি কিন্তু আমরা ধানুষ্ক নয়, ধনুষ্ক, হবিষ্ক, যজুষ্ক, এরকম বোধহয় কিছু কিছু আমরা শব্দ, যজুষ্ক না যাজুষ্ক, ধানুষ্ক, হাবিষ্ক, হ্যাঁ হ্যাঁ ঠিক, আদি বৃদ্ধি তো হবেই, তার সঙ্গে শুধু ক ক দিয়ে আমরা কিন্তু অন প্রত্যয়ের মধ্যে বোধহয় এরকম একটা আলোচনা হয়তো করেছিলাম যতটুকু আমার মনে পড়ছে। তাহলে পিতৃ শব্দ মূল শব্দ, তার দেখো রস্যিকারের আদি বৃদ্ধি ঘটবে, সব জায়গাতে আদি বৃদ্ধি ঘটছে, রস্যিকারের আদি বৃদ্ধি করে দেওয়া হয়ে গেল পই, পয় ঐকার হয়ে গেল, তয় রি যেমন আছে তেমন থাকলো, আর ঠঙের এখানে কি রয়েছে, ইক তো নেই, শুধু ক রয়েছে, তাহলে পয় ঐকার তয় রি আর শুধু ক পড়ে রয়েছে, পাশাপাশি বসিয়ে দাও, হয়ে গেল পৈতৃক। এবার ক্লিবসু করা হয়েছে কারণ আগতম বলা রয়েছে তাই, করে দেবে পৈতৃকম। তাহলে পিতৃ শব্দের প্রথম আর এক বচন হলে হয়ে গেল ক্লিবলিঙ্গ, ওই পিতৃ শব্দ না পৈতৃক শব্দের ক্লিবলিঙ্গ প্রথম আর এক বচন হয়ে গেল পৈতৃকম। ঠিক একই রকমভাবে মাতৃকম, ভ্রাতৃকম, হত্রিকম, এরকম রিকারান্ত শব্দে
কিন্তু শুধুমাত্র ক থাকবে, ইক কিন্তু সেখানে থাকবে না ঠং প্রত্যয়ের ক্ষেত্রে। নেক্সট নিয়ম আমরা দেখব যে শ্রাদ্ধ, রোগ, আতপ ইত্যাদি যদি বোঝায় এবং কালবাচক শব্দে উৎপন্ন হয়েছে বোঝায়, তাহলে ঠং প্রত্যয় হতে পারে। যেমন বলল এই রোগটা শরৎকালে হয়, আমরা অনেক সময় বলি পূজার আগে আগে এই রোগটা হয়, আবার পূজা চলে গেলে, দুর্গাপূজা চলে গেলে রোগটা সেরে যায়। হয়তো গায়ে কিছু কিছু সলি ওঠে, মানে মুখে সাদা সাদা দাগ ওঠে, বলে না পূজার আগে হয় আবার চলে যায়, তাহলে ওটা কোন মাসে? না শরৎকালের রোগ। এরকম যদি প্রয়োগ থাকে। আবার যদি বলা হয় শ্রাদ্ধাদি কার্য রয়েছে, কোন মাসের শ্রাদ্ধাদি কার্য? না শরৎকালের শ্রাদ্ধাদি কার্য। কোন মাসের পুজো? না শরৎকালের পুজো। কোন মাসে উৎপন্ন হবে? শরৎকালে উৎপন্ন হবে। এইরকম যদি শ্রাদ্ধ বোঝায়, মানে কোনো একটা বিশেষ অনুষ্ঠান, শুধুমাত্র শ্রাদ্ধানুষ্ঠানের ক্ষেত্রে এটা প্রয়োগ হয়েছে, পূজার ক্ষেত্রে প্রয়োগ হয়নি। কোনো রোগ যদি বোঝায়, আতপ, আতপ মানে রৌদ্র, যে গ্রীষ্মের রৌদ্র, প্রচণ্ড তাপ, হ্যাঁ, শরতের কি সুন্দর মোলায়ম রৌদ্র, এরকম যদি আতপ শব্দের প্রয়োগ থাকে, মানে আতপ শব্দের প্রয়োগ আতপকে বোঝায়, এইরকম যদি হয়, তাহলে কালবাচক শব্দে এবং ভব শব্দ প্রয়োগে বা ভব মানে উৎপন্ন হয়েছে এই অর্থে ঠই প্রত্যয় হয়ে থাকে। যেমন শরদি ভবম থাকবে কালবাচক শব্দ এবং ভব শব্দ থাকবে, কিন্তু বোঝাবে যাকে তারা হচ্ছে এই তিনটে। এই শরদি ভবম শরৎকালে হয়, কি হয়েছে শরৎকালে? না শ্রাদ্ধাম, এই অনুষ্ঠান করতে হবে, তাই ক্লিবলিঙ্গে হয়েছে। এবার তুমি যদি শরদি ভবঃ রোগ এইভাবে বোঝাতে চাও, পুংলিঙ্গে বোঝাতে চাও, তাহলেও তুমি করতে পারো। শরদি ভবঃ আতপ যদি এভাবে বোঝাতে চাও, আতপকে বোঝাতে চাও, তাহলে এখানে পুংলিঙ্গে করতে পারো। আচ্ছা, ক্লিবলিঙ্গে যদি হয়, মূল শব্দ হচ্ছে শরদ শব্দ, তালব্য স্বর দয় হসন্ত শরদ, এখানে সপ্তম মন্ত পদ রয়েছে, শরদিতে সপ্তম মন্ত পদ, সপ্তমী বিভক্তি রয়েছে, সপ্তমীর এক বচন, তাই সপ্তম মন্ত পদ বলছি। তাহলে শরদযুক্ত ঠং করলে কি হয়ে যাচ্ছে? মূল আদি বৃদ্ধি করো শারদ, তার সঙ্গে ইক করো, এখানে কিন্তু ইক আসবে কারণ রিকারান্ত শব্দ নয়, শুধুমাত্র রিকারান্ত হলেই ইক আসে না, ক আসে, এখানে কিন্তু ইকারান্ত নয়, সুতরাং ইক আসছে, হয়ে গেল শারদিক। ক্লিবলিঙ্গে করলে ময় হসন্ত, হয়ে গেল শারদিকম। ব্যাস, এক আগের মতো সমস্ত নিয়মগুলি এখানে প্রযোজ্য হয়েছে। আচ্ছা, ঠিক একই রকমভাবে দেখো শরদি ভবঃ পুংলিঙ্গে দিয়েছে, শরৎকালে উৎপন্ন হয়েছে, কি কোনো একটা রোগ হয়তো উৎপন্ন হয়, তাকে শারদিক এইভাবে বলা যাবে। তাহলে শারদিকম ক্লিবলিঙ্গ, শারদিক পুংলিঙ্গ। আচ্ছা, নেক্সট নিয়ম, কালবাচক শব্দ যদি থাকে, কালবাচক শস শব্দ মানে আগামীকাল অর্থে যেটি ব্যবহৃত হয়, স্ব তালব্য শয় বয় বিসর্গ আমরা বলি না, স্ব মানে আগামীকাল, হ মানে গতকাল, অদ্য মানে আজ, সেই যে কালবাচক শব্দ, সেই শব্দে পার্টিকুলারলি ওই একটা অব্যয়েই কিন্তু উৎপন্ন হওয়া অর্থে ঠই প্রত্যয় হতে পারে। তাহলে স ভবম আগামীকালে ঘটবে এমন কিছু, তাহলে স শব্দে এই নিয়মটা, এটা ভালো করে দেখবে, এই নিয়মটাকে একটু আলাদা রকম, আলাদা রকম ঠিক বলবো না, আগেও নিয়মটা আমরা বুঝিয়েছি, আজকে এটা একটু ডিটেলসে বোঝাবো। যেমন বইয়া সকি নৈয়ায়িক, হ্যাঁ আগের দিন যেমন বলছিলাম, এখানে কিন্তু সেটা ডিটেলসে দেখানো রয়েছে। তাহলে শস যুক্ত ঠই প্রত্যয়, তার সঙ্গে ক্লিবলিঙ্গ করলাম, কেন? ভবম রয়েছে তাই ক্লিবলিঙ্গ প্রথমার এক বচন করেছি। তাহলে শস বর্ণ বিশ্লেষণ করে দেখিয়েছি, এটা একটু ডিটেলসে দেখাচ্ছি তাই বর্ণ বিশ্লেষণ করেছি, আগেরগুলো কিন্তু বর্ণ বিশ্লেষণ করিনি, কারণ তোমরা জানো সবকটা বর্ণ বিশ্লেষণ, তাই তার আগে বহুবার দেখানো হয়েছে। তাহলে শস শব্দের বর্ণ বিশ্লেষণ, তালব্য শয় হসন্ত বয় হসন্ত যুক্ত অ, স্বা আশেষে হস, দন্ত শয় হসন্ত শ্বাস। আচ্ছা, এখানে বর্ণ বিশ্লেষণ করে আমরা আদিস্বর বের করলাম। আদিস্বরকে, আদিস্বর হচ্ছে অকার, হচ্ছে আদিস্বর, এই অকারটাকে কি করব আমরা? বৃদ্ধি করব। অকারটাকে বৃদ্ধি করব, দেখা যাক এখানে কি বলছে, যে অকারটাকে তো বৃদ্ধি করবে, কিন্তু এখানে একটা স্পেশাল নিয়ম রয়েছে। কি স্পেশাল নিয়ম? বলছে জয় হসন্ত বা বয় হসন্ত এর পর যদি আদি স্বর থাকে, তাহলে সেই আদি স্বরের আর বৃদ্ধি ঘটবে না, উল্টে কি হবে? ব থাকলে ঠিক তার আগে ঔকার আসবে, আর জ থাকলে তার আগে ঐকার আসবে, যেটা নৈয়া ইক এরকম শব্দে কিন্তু জকার এসেছে। ঠিক দেখা যাক কি হবে। এই যে তালব্য শয় হসন্ত এবং বয় হসন্ত, এই যে ব রয়েছে, বয়ের পরে অকার রয়েছে, এই অকারের কিন্তু আর বৃদ্ধি ঘটবে না। এই দেখো, বয়ের অকারে কিন্তু কোনো বৃদ্ধি ঘটেনি, উল্টে কি হয়েছে? তালব্য শয় হসন্ত আর বয় হসন্তর মাঝখানে একটা ঔ এসেছে, এই ঔটা হচ্ছে এক্সট্রা এখানে এলো, এই যে ঔটা এসেছে, ঔ এসে আগের বর্ণের সঙ্গে যুক্ত করো, তালব্য শয় ঔকার সৌ, সৌ বস, এইভাবে হলো। তারপর ইক। আচ্ছা,
তাহলে সৌ বস মূল শব্দ পেলাম। এইবার এই সস শব্দতেই, শুধুমাত্র সস শব্দতেই তুট আগম ঘটে, শুধুমাত্র সস শব্দতে, আর কোথাও কিন্তু নেই। এই তুটের কি থাকবে, টয় হসন্ত চলে যাবে, আচ্ছা সব একসঙ্গে, তয় হসন্ত চলে যাবে, রসুকার চলে যাবে, থাকবে ত। এইবার সৌ বসের সঙ্গে ত যুক্ত করো, সৌবসের সঙ্গে ত যুক্ত করো, হবে সৌবস্ত, তালব্য শয় ঔকার ব দন্তস্বয় ত। এইবার হচ্ছে ইক যুক্ত করার যা নিয়ম তাই নিয়ম। ইক যুক্ত করতে এটা হসন্ত হয়ে যাবে, তারপর রসিকার ক যুক্ত করে দিলে সৌবস্তিক, আর ক্লিবসু ছিল তাই সৌবস্তিকম, এখানে ভবম বলেছে তাই সৌবস্তিকম। এইটা পুরো ফরমেশনটা এখানে দেখানো হলো। যেমন করে ব্যাস থেকে বইয়া, হ্যাঁ সকি এরকম হয়েছিল, ন্যাস নৈয়াসিক, ন্যায় নৈয়ায়িক, এরকম করে, বা দ্বার থেকে দৌবারিক, দ্বার পাল থেকে দৌবার পালিক, পালিকা, এই শব্দগুলি কিন্তু ঠিক একই রকমভাবে তৈরি হয়েছে, কিন্তু সেখানে তুট আগম ঘটেনি, তুটটা শুধুমাত্র এই সস শব্দেই আসে, আর কোথাও কিন্তু আমরা এখানে আর পাবো না। সুতরাং এই নিয়মটা বা এই শব্দটা কিন্তু একটু ভিন্ন ধরনের, একটু আলাদা করে, এই কারণেই ডিটেলসে এখানে দেখানো হলো। একটু ভালো করে এটা দেখে নেবে। পরের নিয়ম, আচ্ছা কোনো কিছুর জন্য প্রথম প্রকাশিত হয়েছে, প্রথম প্রকাশ মানে হচ্ছে প্রপূর্বক ভূধাতুল্লর্তি প্রভবতি, প্রথম তস্মৈ প্রভবতি, কোনো কিছুর জন্য প্রথম প্রকাশিত হচ্ছে এরকম অর্থ যদি বোঝায়, তাহলে নির্দিষ্ট কিছু শব্দে ঠই প্রত্যয় হবে। নির্দিষ্ট কিছু মানে সন্তাপাদি শব্দে, এটা পানিনি বলে দিয়েছেন কোন কোন শব্দে ঠই প্রত্যয় হয়। তাহলে কোনো কিছুর জন্য প্রথম প্রকাশিত হচ্ছে, সন্তাপের জন্য প্রকাশিত হচ্ছে, সন্তাপায় প্রভবতী, সন্তাপ শব্দের সঙ্গে ঠং যুক্ত করো, সন্তাপের শটা কি হয়ে যাচ্ছে, আদি স্বর বৃদ্ধি করো, আকার সন্তাপ, শেষে ইক যুক্ত করো, হয়ে যাবে সান্তাপিক। এবং পুংলিঙ্গে করব, কেন পুংলিঙ্গে করব, সন্তাপ শব্দটা লিঙ্গ বিভক্তি বচন দেখে পুংলিঙ্গ এখানে করব। এখানে কিন্তু আর কোনো উপায় নেই লিঙ্গ দেখার, মূল শব্দটা যে লিঙ্গে রয়েছে সেই লিঙ্গ অনুসারে সন্তাপিক, এই সান্তাপিক, এইভাবে রূপটা কিন্তু করতে হবে। একই রকমভাবে সন্তাপাদি শব্দ, বাকি শব্দগুলো আমরা একটু দেখব, যেমন সন্তাপ হয়ে গেল, সান্তাপিক হয়ে গেল, সন্নাহ শব্দ একই রকম, সান্নহিক, সান্নাহিক, এরকম হয়ে যাবে, সংগ্রাম হয়ে যাবে সাংগ্রামিক, ময়রসিক, সংযোগ হয়ে যাবে সাংযো, গয়রসি ক সাংযোগিক, সংপরায় সাংপরায়িক, এরকম করে শুধু আদিতে বৃদ্ধি আর শেষে ইক জুড়ে দাও, সবকটা শব্দ তৈরি হয়ে যাবে। আচ্ছা পণ্য অর্থে শুধুমাত্র পণ্য, যে এইটি কেউ হয়তো ব্যবসা করছে, এই কিসের ব্যবসা করছে না, লবণের ব্যবসা করছে, তাই লবণই তার বেচা কেনার বিষয়, বেচা কেনার পণ্য। তাই লবণ পণ্য অর্থে যদি ব্যবহৃত হয় তাহলেও কিন্তু ঠই প্রত্যয় ব্যবহৃত হয়। তাই লবণের সঙ্গে যদি ঠই যুক্ত করা হয় তাহলে কি হচ্ছে, লবণের অকারটাকে বৃদ্ধি করো, হয়ে গেল আ, আর শেষে ইক করে দাও, লাবণিক। লবণম পণ্যম অস্য, অস্যটা পুংলিঙ্গে ধরতে হবে। হ্যাঁ, কোনো একজন ব্যক্তিকে বলা হচ্ছে, তার বেচা কেনার বিষয় হচ্ছে লবণ, সুতরাং লাবণিক হচ্ছে সেই লোকটি যার ব্যবসার বিষয় হচ্ছে লবণ, এইভাবে বুঝতে হবে। এখানে লবণ শব্দটাও কিন্তু আলাদা করে পানিনি সূত্র করে তৈরি করে দিয়েছেন, যে শুধুমাত্র লবণ শব্দে ঠং প্রত্যয় করতে হবে, এইভাবে বলে দিয়েছেন। আচ্ছা তত্র বিদিত, এই অর্থে লোক এবং সর্বলোক শব্দে ঠং প্রত্যয় হয়। তত্র বিদিত মানে সেখানে জানে, কোনো একটা স্থানে, কোনো একটা স্থানে বলতে শুধুমাত্র লোক শব্দ এবং শুধুমাত্র সর্বলোক শব্দ, এই দুটো শব্দেই কিন্তু বিদিত অর্থে ঠং প্রত্যয় হবে, আর কোনো শব্দে কিন্তু নয় তত্র বিদিত অর্থে। তাই লোকে বিদিত, লোকের সঙ্গে ঠং যুক্ত করো, তাই লোটা হয়ে যায় লয় ঔকার হয়ে যাচ্ছে, আদিবৃদ্ধি, আর শেষে ইক, লৌকিক। ঠিক একই রকমভাবে সর্বলোক থেকে সার্বলৌকিক, সার্বলৌকিক এরকম রূপ হচ্ছে। আরেকটা রয়েছে সময় প্রাপ্ত অর্থে, সময় প্রাপ্ত হয়েছে, কোনো কিছুর সময় এসে উপস্থিত হয়েছে, এই অর্থে সময় শব্দও কিন্তু ঠং প্রত্যয় হয়, হয়ে সাময়িক। একই রকমভাবে আদিবৃদ্ধি শেষে ইক করলে সাময়িক হয়ে যাবে। তাহলে হয়ে গেল আমাদের দ্বিতীয় প্রত্যয়। আরেকটি প্রত্যয় আমরা দেখব, নয় জফালা, নিয়া প্রত্যয়। নয় জপালা প্রত্যয় কখন কখন হয়, খুব লিমিটেড জায়গাতে হয়, একদম হাতে গোনা জায়গা, হাতে গোনা শব্দে হয়, দ্বিতীয় শব্দ অদিতি শব্দে হয়, এবং আদিত্য শব্দও হয়, কিন্তু আদিত্য শব্দ লাগবে না। আর হচ্ছে প্রতিভাগান্ত শব্দ, প্রতিভাগান্ত মানে যে শব্দের শেষে প্রতিশব্দ আছে
তাকে প্রতিভাগান্ত শব্দ বলা হয়। প্রতিভাগান্ত মানে কিন্তু প্রতি ভেঙে গেছে এরকম নয়। যেমন অসভাগান্ত শব্দ বলি, অনভাগান্ত শব্দ বলি, সেরকমই প্রতিভাগান্ত শব্দ, প্রতি যার শেষে রয়েছে, যেমন গৃহপতি, অধিপতি, দেবপতি, মহিপতি, ভূপতি, এই শব্দগুলি প্রতিভাগান্ত শব্দ হিসেবে বলা হয়। এই 3 রকম যে শব্দ রয়েছে, বা এই দুটি শব্দ আর এই একটা রকম শব্দ, এই শব্দেই কিন্তু ন প্রত্যয় হয়। ন প্রত্যয় দেখেই বোঝা যাচ্ছে কি থাকছে, জ অবশিষ্ট থাকে, নয় হসন্ত মূর্ধন্য না লোপ পায়, ফলে মূর্ধন্য লোপ পেলে সেই আদি বৃদ্ধি ঘটবে। আদি বৃদ্ধির ব্যাপারটা কিন্তু সবসময় আমরা সঙ্গে নিয়ে চলবো। দেখো আদি বৃদ্ধির লিস্টটা এখানে পাশে রয়েছে, পূর্বের ন্যায় আদি বৃদ্ধি কিন্তু ঘটবে, একই নিয়ম, আদি অন্তের ক্ষেত্রে সেম নিয়ম সব জায়গাতে। দিতে অপত্যাম্পমান হয়ে গেল দৈত্য, তাহলে দিতি মূল শব্দ, তার সঙ্গে মূর্ধন্যয় হসন্তের জফলাটা জুড়ে দাও, দিতির সঙ্গে জফলা জুড়ে দৈত্য, আদিতে বৃদ্ধি করো আর শেষে জফলা দাও, হয়ে গেল আদি। অদিতে অপত্যঙ্পমান আদিত্য, কি করে হলো, আদিতে অকার ছিল, অকারটাকে আকার করে দাও আর শেষে জফলা জুড়ে দাও, রসিকারটা লোপ করতে হবে, করে জফলা জুড়ে দিতে হবে, হয়ে যাবে আদিত্য। ঠিক একই রকম গৃহপতি শব্দেও যদি করি, গৃহপতি রিকারটার বৃদ্ধি কি হয়, এখানে দেওয়া রয়েছে দেখো, রিকারের বৃদ্ধি হবে আর, হয়ে গেল গার্হ, আর শেষে রস্যিকার থাকলে লোপ পায়, তারপর জফলা যুক্ত হয়, গার্হপত্য হয়ে গেল। তাহলে ন প্রত্যয় শেষ, ন প্রত্যয় আর কিচ্ছু নেই, ওইটুকুই নিয় প্রত্যয়। দ্বিতীয় অদিতি শব্দটাই সেখানে ইম্পর্টেন্ট শব্দ। হ্যাঁ, এবার অং প্রত্যয়। আমরা অন প্রত্যয় পড়েছি, আর এখানে দেখছি অং প্রত্যয় রয়েছে, দুটো প্রত্যয় কিন্তু আমরা দেখছি। একটু অং প্রত্যয়টাও দেখে নিই। অং প্রত্যয় লিমিটেড কিছু জায়গাতে প্রযোজ্য হয়। বিদ ধাতু, বিদ একটি শব্দ, বিদ একটি ঋষিবাচক শব্দ, এখানেও কিন্তু ঋষির নাম থাকবে, কিন্তু সেগুলি বিশেষ গণে পঠিত ঋষি। তাহলে বিদ প্রভৃতি ঋষিবাচক শব্দের উত্তর অন্তরপত্য অর্থে অং প্রত্যয় হয়। অন্তরপত্য ব্যাপারটা কি, ধরো এই লোকটি হচ্ছে এ নামক ব্যক্তি, তার একটি সন্তান হয়েছে, সন্তান মানে ছেলে মেয়ে দুটোই হতে পারে, সে হচ্ছে বি নামক ব্যক্তি, তার একটি ছেলে মেয়ে হয়েছে, সে হচ্ছে সি নামক ব্যক্তি। তাহলে অন্তর মানে হচ্ছে ব্যবধান, ব্যবধান মানে মাঝখানে একটা কিছু রয়েছে। এই লোকটার যদি এ এর যে সন্তান সি, সে হচ্ছে অন্তর অপত্য, মানে এটা হলো যদি এ হচ্ছে পুত্র, এ হচ্ছে পুত্রের, সি হচ্ছে পুত্রের পুত্র, হ্যাঁ, আর এ হচ্ছে পিতামহ, ধরো এটা হচ্ছে পিতামহ, আর পরের জন হচ্ছে পিতা, আর তারপরের জন হচ্ছে পুত্র, এরকম যদি 3 জন হয়, তাহলে পিতামহ যে তার অন্তরপত্য যে, সে তাকে কি বলবে, সে তাকে পৌত্র বলবে, এর কাছে এই লোকটি হচ্ছে পৌত্র। এইরকম পৌত্র অর্থে অং প্রত্যয় হয়। অন প্রত্যয় কিন্তু পৌত্র অর্থে হয় না, তাহলে অন আর অঙের পার্থক্য এখানেই। পৌত্র অর্থে অং প্রত্যয় হয়। এই লোকটা বলবে যে এই সি হলো আমার পৌত্র, এইরকম অর্থে যদি প্রযুক্ত হয়, বা এ এর পৌত্র সি, এইরকম যদি বোঝাতে চায়, তাহলে অং প্রত্যয় হবে। এইটা হচ্ছে অন্তর অপত্য। যেমন ধরো বিদস্য পৌত্রাদি, তাহলে এখানে পৌত্রাদি রয়েছে দেখলেই বলে দেবে অং প্রত্যয় হয়েছে। তাহলে বিদস্য পৌত্রাদি, বিদ শব্দ মূল শব্দ, বিদ শব্দের রসিকারটা হয়ে গেল আদিবৃদ্ধি ঐকার, আর শেষে অঙের অ থাকে, ইয় হসন্ত লোপ পায়, ফলে ইয় হসন্ত লোপ পেলে সেই আদিবৃদ্ধির গল্প কিন্তু এখানেও থাকবে, আদিবৃদ্ধি চলবে একই রকমভাবে। হয়ে গেল বৈদ, বৈদ্য নয় কিন্তু বৈদ। উর্বস্য, উর্বশী নয় কিন্তু, উর্ব শব্দ একটি শব্দ রয়েছে, উর্ব শব্দ, তার পৌত্রাদি হয়ে যায় ঔর্ব, উর্ব শব্দের সঙ্গে অং যুক্ত করে পংশু হয়েছে। কশ্যপস্য পৌত্রাদি হয়ে যাবে কাশ্যপ, কশ্যপ মূল শব্দ, তার সঙ্গে অং করে পংশু করলে হচ্ছে কাশ্যপ। এই শব্দগুলো কোথায় রয়েছে, এইগুলো বিদ আদিতে রয়েছে একটি গণপাঠের সূত্র, সেখানে এই শব্দগুলি আমরা পাবো, তার লিস্ট পরে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার বলা হলো ঋষি যদি বোঝায়, তবে এই অন্তরপত্য অর্থে অং প্রত্যয় হবে। আর ঋষি ভিন্ন শব্দের উত্তর অনন্তরপত্য অর্থে অং হয়। ঋষি ভিন্ন যদি হয়, তাহলে কি বলছে, এ তারপরে হচ্ছে বি, এর পুত্র বি, এই পুত্র অর্থে, কন্যা পুত্র বা কন্যা এই অর্থে কিন্তু অং প্রত্যয় হতে পারে, কিন্তু তখন আর ঋষি থাকবে না,
ওপরেরটা যখন বলা হয়েছে এই ক্ষেত্রে কিন্তু ঋষি থাকবে, আর নিচে যখন করা হচ্ছে অনন্তর অপত্য, অনন্তর মানে মাঝখানে কোনো অন্তর নেই, মাঝখানে কোনো ব্যবধান নেই, মাঝখানে একটা জেনারেশন গ্যাপ নেই। আগেরটা যেমন মাঝখানে একটা জেনারেশন ছিল, তারপর গিয়ে তুমি বলছো এর সি কে হয়, এরকম এর পৌত্র, হ্যাঁ পুত্রকে বলছো না, কিন্তু যদি পুত্র বলো তাহলে তার মাঝখানে কোনো গ্যাপ নেই, সেটি হচ্ছে অনন্তর অপত্য। তাহলে অনন্তর অপত্য অর্থেও কিন্তু অং প্রত্যয় হয়ে থাকে। যেমন পুত্রস্য পুত্র, পুত্রস্য পুত্র, পুত্রটা রস্যুকারটা কী হয়েছে, প্রথম আদি রস্যুকার ঔকার হয়ে গেছে আর শেষে অকার রয়ে গেছে, হ্যাঁ পৌত্র। পুত্রস্য কন্যা, শুধু ইপ যুক্ত করে দাও, আর কিছু না, এক্সট্রা কন্যা মানে স্ত্রীলিঙ্গ করতে হবে, স্ত্রীলিঙ্গ করলে ইপ করে দিয়েছে, পৌত্রী হয়ে গেছে। দুহিতু, এটা বানান ভুল আছে, দুহিতু পুত্র দৌহিত্র, হ্যাঁ দুপিতু হয়ে গেছে, এটা দুহিতু পুত্র, রসুকারটা ঔকার হয়ে গেছে, শেষে অকার হয়েছে দৌহিত্র, আর স্ত্রীলিঙ্গে হলে দৌহিত্রী হতো। তাহলে অন্তরাপত্য মানে হচ্ছে মাঝখানে একটা জেনারেশন গ্যাপ বা পৌত্রাদি কথাটা বলা থাকবে, আর অনন্তরাপত্য মানে হচ্ছে যেখানে পৌত্রাদি বলা থাকবে না, ডাইরেক্ট পুত্র ইত্যাদি বলা থাকবে, সেই অর্থে কিন্তু অং প্রত্যয় হতে পারে। আচ্ছা, বিদ প্রভৃতি ঋষিবাচক শব্দের দেখো এখানে লিস্ট দেওয়া রয়েছে, কোন কোনগুলি বিদ প্রভৃতি শব্দ, কোন কোনগুলি ঋষির নাম, এখানে লিস্ট দেওয়া রয়েছে। এই শব্দগুলি কিন্তু সেই বিদাদি গণের মধ্যে রয়েছে, বলা যায় এই শব্দে অং প্রত্যয় হয়। আচ্ছা, আরেকটি বিশেষ জায়গা রয়েছে অং প্রত্যয়ের, বলছে মনু শব্দটা, মনু শব্দের 4টে রূপ আমরা পাই, যেটা গত বছর বোধহয় পরীক্ষায় দিয়েছিল। মনু শব্দের 4টি রূপ পায়, কি করে হয় দেখা যাক। যদি মনু শব্দটা জাতি বোঝায় তাহলে অং প্রত্যয় হতে পারে। জাতি মানে মনু থেকে, যদি আমি বলি যে মনু থেকে তৈরি হয়েছে সব প্রজা যারা আছে সবাইকে কি বলা হবে, একটা বিশেষ জাতি বলা হবে, তাহলে কি হবে। আবার বলছে মনুর সঙ্গে আমরা অং প্রত্যয় যেমন যুক্ত করতে পারি, যৎ প্রত্যয় করতে পারি, আর কি করতে পারি, অন প্রত্যয় করতে পারি, আবার আর একটা বিশেষ রূপও করা যায়, সেটা আমরা দেখবো একটা একটা করে। প্রথম ব্যাস বাক্য আমরা নিলাম, মনঃ অপত্যং পুমান, মনুর পুত্র, মনু শব্দের ষষ্ঠীর এক বচন, অপত্যম পুমান মনুর পুত্র। আচ্ছা, প্রথমে আমরা অং প্রত্যয় যুক্ত করব, কেন, আমরা জাতিকে বোঝাতে চাই, সমস্ত কমিউনিটিকে বোঝাতে চাইছি, টোটাল মানব জাতিকে বোঝাতে চাইছি। তাহলে কি হবে, বলছে পুরো জাতিকে যদি বোঝাতে চাও তাহলে মনুর সঙ্গে অং প্রত্যয় করেছো ঠিকই, কিন্তু এই অং প্রত্যয়ের আগে একটা তুমি সুখ আগম ঘটাতে হবে, সুখ নিয়ে আসতে হবে। অং প্রত্যয়ের অ থাকে, সেই অটা আমরা লিখেছি। আচ্ছা, মনুর সঙ্গে সুখ যুক্ত হলো, সুখের ক চলে যাচ্ছে, থাকছে মূর্ধন্যস্বর, সুখের রস্যুকার আর ক চলে গিয়ে শুধু মূর্ধন্যস্বর রয়েছে। আচ্ছা, মূর্ধন্যস্ব মানে মূর্ধন্যস্বয় হসন্ত রয়েছে, এখানে মূর্ধন্যস্বটা হসন্ত হবে, রস্যুকারও চলে যায়, কয় হসন্ত চলে, মূর্ধন্যস্বয় হসন্ত থাকে। আচ্ছা, আদি বৃদ্ধি ঘটেছে, অং থাকার জন্য আদি বৃদ্ধি, মনু থেকে হয়ে গেল মানু, তার সঙ্গে স মানুষ, হ্যাঁ তারপরে এই অঙের অকারটা পড়ে রয়েছে, একে জুড়ে দাও, হয়ে গেল মানুষ। তাহলে মনুর সঙ্গে যদি অং প্রত্যয় যুক্ত করি তাহলে রূপটা হবে মানুষ। এই শেষের শটা কোথার থেকে এলো, অঙে তো অকার থাকে, শটা এসেছে সুখ থেকে এসেছে, তাই মানুষ একটা রূপ তৈরি হলো। আবার যদি যৎ প্রত্যয় করি, যৎ প্রত্যয় হবে জাতি অর্থে, যৎ প্রত্যয় হবে জাতি অর্থে, অং প্রত্যয় হয় জাতি অর্থে, যৎ প্রত্যয় হয়, দুটো হয়। তাহলে জাতি অর্থে যদি যৎ প্রত্যয় করি তাহলে কি হবে, সেম নিয়ম, মনু যুক্ত যৎ করো, মনু যুক্ত যৎ করলে কি হচ্ছে, যতের আগে একটা সুখ করো, সুখের স আসবে, মূর্ধন্যস্ব এলো, তাহলে মনু স, এখানে কিন্তু আদিবৃদ্ধি হবে না। কেন আদিবৃদ্ধি ঘটবে না, আগেরটায় তো অং ছিল, অঙের ক্ষেত্রে আদিবৃদ্ধি ঘটে, যতের ক্ষেত্রে আদিবৃদ্ধি ঘটবে না। অঙের ক্ষেত্রে আদিবৃদ্ধি ঘটার কারণ হচ্ছে ইয়ই হসন্ত লোপ পায়, তাই আদিবৃদ্ধি ঘটে। এখানে তো যতে সেরকম কোনো ব্যাপার নেই, ইয়ই হসন্ত, নয় হসন্ত, কয় হসন্ত কিছুই লোপ পায় না, তয় হসন্ত লোপ পায়, শুধু জ থাকে, তো সেখানে আদিবৃদ্ধি কিন্তু ঘটে না। যতটা একটু নিজেরা দেখে নেবে। তাহলে মনুর সঙ্গে যত করবো, মাঝখানে একটা মূর্ধন্যস্ব থাকলো, হয়ে গেল মনুষ, নট কিন্তু মানুষ, হ্যাঁ মনুষ হলো, তার সঙ্গে যতের জ রয়েছে, জফালা করে দাও, মনুষ্য। এবার পুংসুতে বিসর্গ, তাহলে মনুষ্য শব্দটাও ঠিক, মনুর সঙ্গে যৎ প্রত্যয় করলে হয় মনুষ্য, মনুর সঙ্গে অং প্রত্যয় করলে হয় মানুষ। আর আরেকটি বলা হয়েছে যে শুধুমাত্র যদি অপত্য বোঝায়, এখানে আর জাতি বোঝাচ্ছে না, আগের দুটো যেমন বললাম জাতি বোঝালো, এখানে শুধুমাত্র মনুর সন্তান, মনুর ঠিক পরের সন্তান, এরকম যদি বোঝায় তাহলে কি হবে, অন প্রত্যয় হবে। অন প্রত্যয়ের নিয়ম আমরা প্রথম দিনই পড়েছি, অন প্রত্যয়ের কি থাকে, অকার অবশিষ্ট থাকে, আদিবৃদ্ধি ঘটে, মনুটা হয়ে গেল মানু, তারপরে অকার, শেষে রস্যুকার রয়েছে, রস্যুকারের লোপ হবে না, রস্যুকারটা কি হয়ে যাচ্ছে, অব হয়ে যাবে,
ওকারের গুণ হয়, হয়ে গেল মানব, তার সঙ্গে অঙের অযুক্ত করে দাও, হয়ে গেল মানব। তাহলে মা দন্তন্য ব, মানব, মনুর সন্তান মানব। কিন্তু 4 নম্বর নিয়মে বলছে মনুর তো সন্তান, কিন্তু মনুর যদি নিন্দিত সন্তান বোঝায়, মনুর যদি খারাপ সন্তান বোঝায়, তাহলে কি করবে? সেম নিয়ম, শুধু দন্তন্যটাকে মূর্ধন্য করে দাও, নত্ব বিধান করে দাও, আর কিচ্ছু না। তাহলে মানব যদি মূর্ধন্য না হয়, তাহলে মানে হবে মনুর নিন্দিত সন্তান, মনুর খারাপ সন্তান, ভালো সন্তান নয়। মনুর তো ভালো মন্দ সব রকম সন্তান আছে, সবাই মানুষ, তার মধ্যে ভালো মন্দ দুটোই রয়েছে। তাহলে তুমি কাউকে যদি মানব বলো এবং লেখার সময় তার নামটা ময়কার মূর্ধন্য ব লেখো, তাহলে কিন্তু তার ইনসাল্ট হয়ে যাবে, বোঝাবে যে লোকটা খারাপ লোক, হ্যাঁ, দুষ্ট লোক, দুষ্ট মানবা, তুমি এইভাবে লিখতেই পারো। মনুর দুষ্ট পুত্র হিসাবে ময়াকার মূর্ধন্য ব এইভাবে লেখা যাবে। তাহলে মনু শব্দে আমরা 4টি ভিন্ন ভিন্ন শব্দ দেখলাম। মনুর সঙ্গে অপত্য অর্থে 4টি ভিন্ন ভিন্ন শব্দ তৈরি করা যায়। অং প্রত্যয় করলে হবে মানুষ, আর জফালা কিসে আসবে? যতের জফালা থাকে, তাই মনুষ্য যত প্রত্যয় করে হয়েছে। আর মানব শব্দটা একবার অন করে হয়েছে আর একবারও অন করে হয়েছে, কিন্তু মানে হচ্ছে আলাদা আলাদা। 3টি প্রত্যয় আমরা যুক্ত করলাম এবং আমরা 3 রকম বা 3 রকম মানে পেলাম। প্রথম দুটি জাতীয় অর্থে মানে হলো, আর পরের দুটি অপত্য অর্থে, কিন্তু একটি ভালো অপত্য, একটি খারাপ অপত্য। এইভাবে কিন্তু আমরা মনু শব্দ থেকে 4টি শব্দ আমরা পেলাম। আচ্ছা, এবার যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করো। স্যার, বলো। স্যার সংবৎসরেণ নিবৃত্তম, ওটা হলো সাংবাৎসরিকম হলো। না, সাংবৎসরিক, মাঝখানে কিছু চেঞ্জ হবে না। আচ্ছা, ঠিক আছে। বৎসর থেকে বাৎসরিক হতে পারে, কিন্তু সংবৎসর থেকে সাংবৎসরিক, মাঝখানে কোনো চেঞ্জ নেই। আর ঠিক কেউ? আছে স্যার, আপনি শুনতে হয়েছিল। আচ্ছা, এইগুলো ছাড়াও তো আরো কিছু কিছু জায়গায় ঠং হয়, সেগুলো কি আর অত পড়ার দরকার নেই? না। আচ্ছা, ঠিক আছে। আরো অন্যান্য কিছু আছে, বেশ বেশি পড়লে অনেকটাই হয়ে যাবে আর কি। আর প্রত্যয়ের মধ্যে আরও দুটো একটা প্রত্যয় তোমরা পাবে, ইমনিজ প্রত্যয়, ত প্রত্যয়, তল প্রত্যয়, এগুলো একদমই সোজা। এগুলো তোমরা একটু দেখে নেবে, ঠিক আছে, নিজেরা বই থেকে বা রেফারেন্স বই থেকে দেখে নেবে। আমি প্রধান প্রধান যে 8টা 9টা প্রত্যয় আছে তদ্ধিতের, সেই প্রধান প্রধান 8টা 9টা তদ্ধিতের মেইন মেইন জায়গাগুলো কভার করলাম। তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করো, যাতে তদ্ধিত প্রত্যয় কোনো রকমভাবে ভুল না হয়। সাথে রেফারেন্স বইটা অবশ্যই অবশ্যই পাশে রাখো, সেই বইটিও পড়ো। কিন্তু এখন দেখবে পড়তে গেলে অনেক কম সময় লাগবে, অনেক সহজে মনে রাখতে পারবে, অনেক সহজে মুখস্থ করতে পারবে, এবং বানান ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে, কনফিউশন কমে যাবে। এইটুকু অন্তত বলতে পারি এই ক্লাসের পরে, যেটা আমি আমার তরফ থেকে এটা বলতে পারি। এবার বাকি যে যতটা প্র্যাকটিস করবে, যে যতটা পড়বে, সেটা তার উপর, মানে তার ফল পাওয়ার সম্ভাবনা ততটাই বেশি হবে। তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। তদ্ধিত প্রত্যয় শেষ, প্রত্যয়ের আর কোনো ক্লাস হবে না, প্রত্যয় পুরোটাই শেষ। এরপরে আমরা অন্য সমাস শুরু করব। হ্যাঁ, ঝর্ণা কিছু বলছো? বলছি, মন অপত্যং প্রমাণ দিয়ে তো সবগুলো হচ্ছে, তা মন অপত্যং প্রমাণ আসলে যে কোনো একটা লিখলেই হবে? পরীক্ষায় 4টে অপশান থাকলে 4টেই ঠিক। তাহলে কোনটা লিখবো? তাও তোমাকে যদি সেরকম অপশান দিয়ে দেয়, যে দেখা গেলো 1 2 3 দিল আর লাস্টেরটা সবকটি দিল, তাহলে সবকটি হবে। আচ্ছা, এখানে ঠিক আছে। সবকটাই ঠিক, কোনো কনফিউশনের জায়গা নেই। প্রশ্নকর্তা সেভাবেই প্রশ্ন করবেন। বা তোমাকে জিজ্ঞাসা করতে, মনুযুক্ত অং প্রত্যয় করলে রূপটি কি হয়? মানব হয়, মানব মূর্ধন্য হয়, না মনুষ্য হয়, না মানুষ হয়, এইভাবে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, বুঝেছি। ওকে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নেই? সুতরাং আজকে আমরা এখানে শেষ করি। আবার আমরা, হ্যাঁ, শুক্লা, হ্যাঁ বলো। বলছি, এর আগের দিনকে ঢক প্রত্যয় করেছিলেন না, ওখান থেকে একটা কোশ্চেন ছিল যে বলো। পিতৃ সশ্রী যুক্ত ঢক, ওই ওখানে তো দন্তস্ব দেখছি, মানে যে পিডিএফটা দিয়েছিল ওটা তো মূর্ধন্যস্ব হবে না? হ্যাঁ হ্যাঁ, মূর্ধন্যস্ব ঠিক করে দিয়েছিলাম না? এটা তো এই রেকর্ডিং দেখেছি, কোথাও বলা নেই তো। এই ওখানেও আছে পিতৃষষ্ঠী, মাতৃষষ্ঠী, সন প্রত্যয়, আবার ঢক প্রত্যয়, ওখানে দন্তস্ব আছে, এখানে তা মূর্ধন্যস্ব হবে তো না? মূর্ধন্যস্ব হবে। পিতৃ শশেও যেটা রয়েছে ঢকের, ওখানে দেখবে
করে দেওয়া ছিল যে আমি যে করলাম, দাঁড়া তো। রেকর্ডিং তো দেখেছি তো এই কারণেই বললাম। ঠক। মনে হলো যে আমি করলাম। এই দেখো এখানে এই যে মূর্ধন্য ষ করা আছে, এইটা বোধহয় তাহলে দেওয়া হয়নি নাকি? এই পরের দুটো আর কি। না পরের দুটো তো হবে না, পরের দুটোতে লাস্টে অকার আছে, এখানে তো অকার রয়েছে, এইটা দন্তস্বয় থাকবে। আগেরটায় আগে রিকার রয়েছে তাই মূর্ধন্য ষ হয়ে গেছে, মানে আগে অকার আকার নেই তাই মূর্ধন্য ষ হয়েছে, আর পরেরটা এখানে অকার আকার আছে তাই এখানে মূর্ধন্য ষ হবে না, পরের দুটো এইরকমই থাকবে। আচ্ছা। এইটাই আছে তো আর তোমার স্যার, কাছে? হ্যাঁ হ্যাঁ এটাই আছে। ওকে। আর স্যার বলছি ওই যে কানাযুক্ত ঢক কানেও, ঠিক আছে, ওই ওইটা আর আরেকটা রূপও তো আছে কানেরও। হ্যাঁ এবার সেটা ওই হচ্ছে সেই প্রত্যয়টা আলাদা, ঢক দিয়ে কানেরও হয় না, বইতে দুটোই দেওয়া রয়েছে। সেটা ঢক হ্যাঁ। প্রত্যয়, ঢয় রফালা, সেখানে এক্সট্রা একটা রফালা আছে, সেটা ঢক প্রত্যয়। যেখানে যেখানে র দেখবে, মানে ঢকের পরিবর্তে যদি এ ওর জায়গায় এর থাকে, ওটা ঢক প্রত্যয়, ঢয় রফালা ক। বইতে আর দেখবে স্যার, অবলিক দিয়ে লেখা রয়েছে, মানে বোঝাচ্ছে যে দুটোতেই ঢক করলে দুটোই হয়, কিন্তু দুটোই হয় না, একটা ঢক হয় একটা ঢক হয়। আর স্যার বলছি ওই ঠক প্রত্যয়ে ওই দধ্না সংস্কৃতম ওইটা দাধিকম হবে তো? দধ্না সংস্কৃতম, ওটা বাক্যটা ভুল আছে, ওটা দধ্না সংস্কৃতম হবে না, ওটা সম্ভবত সপ্তমন্ত পদ হবে। ওটা কোথায় আছে বলো দেখি? এটা স্যার ঠক প্রত্যয়ে আছে, ঠক প্রত্যয় লাস্ট পেজের লাস্ট পেজে আর কি। আচ্ছা আচ্ছা, ওটা দধ্না হবে না, ওটা সপ্তমন্ত পদ হবে, দধি শব্দটা দধিতে সংস্কৃত এরকম হবে। এটা আর স্যার দধ্না হবে না, এটা হয় নয় রশ্মি হবে। হ্যাঁ, এটা সপ্তমন্ত পদ করতে হবে, দধ্নি সংস্কৃতম এরকম করতে হবে। আচ্ছা, আর ঘটানাং সমূহ ওটা ঘাটিকম। হ্যাঁ। আচ্ছা। আর পরের পেজে স্যার ওই যে কথায়াং সাধু আছে না, হুম। ওটা তো ঠিক আছে। আর ওই অস্তি ইতি মতি অশ্ব অস্তি ওইটা আস্তিকা হবে তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। ওকে। ও